হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। আজকের ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটি সকলেরকে বলবো যে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করার পরে তোমরা কি করবে, এখানে কিন্তু সমস্ত ভিডিও লিংক নাও পেতে পারো, এই কারণে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ, সেখানে তোমাদের যুক্ত হয়ে থাকতে হবে। সেখানে কিন্তু অন্যান্য শুধু লিংক নয়, অন্যান্য কিন্তু সমস্ত কিছুর আপডেট সেখানে তোমাদের দেওয়া হয়ে থাকে। তো অবশ্যই যুক্ত হও আমাদের টেলিগ্রাম গ্রুপে। আর প্রথম প্রশ্নে আসবো আজকের ক্লাসে, যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট কত প্রকার লেখ জারি করতে পারে। ভারতীয় সুপ্রিম কোর্ট তোমার যখন নাগরিকদের মৌলিক অধিকারগুলোকে খর্ব করা হয় বা নাগরিকদের মৌলিক অধিকার খর্ব হয়, তখন কিন্তু সুপ্রিম কোর্ট চাইলে লেখ জারি করতে পারে। যেমন কোন ধারা অনুসারে লেখ জারি করতে পারে সুপ্রিম কোর্ট, পরীক্ষায় প্রশ্ন থাকে। সুপ্রিম কোর্ট লেখ জারি করতে পারে কোন ধারা অনুসারে, সেটা হবে ধারা 32, যেটাকে আবার সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বলা হয়। এটা একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে নাগরিকদের। এই মৌলিক অধিকার যখন খর্ব হয়, অন্যান্য মৌলিক অধিকার খর্ব হয় যখন মানুষের, তখন কিন্তু নাগরিকরা চাইলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে এবং সুপ্রিম কোর্ট কিন্তু ঘটনা বিবেচনা করে 5 প্রকার লেখ জারি করতে পারে। অ্যান্সার হবে 5 প্রকারের লেখ জারি করা হয়। এই কারণে কিন্তু এই ধারা 32কে ডক্টর BR আম্বেদকর বলেছেন সংবিধানের কি হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন। এবারে আমরা একটু দেখব, শুধু সুপ্রিম কোর্ট নয়, হাইকোর্টও লেখ জারি করতে পারে। হাইকোর্ট লেখ জারি করতে পারে, সেটা কোন ধারা অনুসারে? কোন ধারা অনুসারে হাইকোর্ট লেখ জারি করে? তো মনে রাখবে, হাইকোর্টের ক্ষেত্রে লেখ জারি করার ক্ষমতা থেকে 226 নং ধারা, এটাই পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে। এবারে আমরা একটু 5 প্রকার যে লেখ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট জারি করতে পারে, মনে রাখবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট একই লেখ জারি করতে পারে। তো 5 প্রকার লেখ তোমার গুলো বা রিট গুলো কি কি একটু জেনে রাখবো। প্রথমে দেখো, বন্দি প্রত্যক্ষীকরণ। বন্দি প্রত্যক্ষীকরণ বা এটাকে বলা হয় কি হেবিয়াস কর্পাস। তারপরে দেখো পরমাদেশ বা এটাকে বলা হবে কি ম্যান্ডামাস, তাই তো ম্যান্ডামাস। তারপরে প্রোহিবিশন বা প্রতিষেধ। দেন হচ্ছে তোমার উৎপ্রেষণ। আমি এগুলো বাংলায় লিখছি বোঝার সুবিধার্থে, ওকে। আরেকটি হচ্ছে কি, আরেকটি হচ্ছে কো ওয়ারান্টু। এটার কথার অর্থ হচ্ছে অধিকার, বাংলা অর্থ হচ্ছে অধিকার পৃচ্ছা, ওকে। তো এই 5 প্রকারের লেখ কিন্তু সুপ্রিম কোর্ট, হাইকোর্ট জারি করতে পারে। নেক্সট হচ্ছে কোনটি অতিমাত্রিক মৌল নয়। অতিমাত্রিক মৌল কোনটি নয়, এগুলো জানতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে অতিমাত্রিক মৌলটা কি, আসলে জিনিসটা কি। অতিমাত্রিক মৌল এটা হচ্ছে উদ্ভিদের পুষ্টি ও বিপাকে যেসব মৌল বেশি পরিমাণে বা সর্বাধিক পরিমাণে অংশ নেয়, তাদেরকে বলা হয় অতিমাত্রিক মৌল। অর্থাৎ আমরা কি বুঝতে পারছি, উদ্ভিদের পুষ্টি বিপাক বা উদ্ভিদের গঠন কার্যে যে সমস্ত মৌলগুলি বেশি পরিমাণে অংশ নেয় তাদেরকে বলা হয় অতিমাত্রিক মৌল। অতিমাত্রিক মৌলের যদি আমরা উদাহরণ দেখি, অতিমাত্রিক মৌলের উদাহরণের যদি কথা বলা হয়, কিছু মৌল এখানে উদাহরণ আসে, যেমন হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তারপরে পটাশিয়াম, দেন নাইট্রোজেন, তো প্রভৃতি হচ্ছে কিন্তু অতিমাত্রিক মৌলের উদাহরণ। কিন্তু এখানে তো অপশানে এগুলো নেই, তাহলে অ্যান্সার কোনটি হবে? অ্যান্সার জানতে হলে আমাদের কিন্তু এখানে আরেকটা জিনিস তোমার জানতে হবে, সেটা হচ্ছে স্বল্প মাত্রিক মৌল। এটা আমি লিখছি না, এটা মুখে বলছি। স্বল্প মাত্রিক মৌলগুলো মনে রাখবে, যেগুলো ঠিক এটার উল্টো, যেগুলো উদ্ভিদের এই
বিপাক বা পুষ্টিতে কম পরিমাণে অংশ নেয় বা কম পরিমাণে প্রয়োজন হয় তাদের, সেগুলিকে বলা হয় স্বল্প মাত্রিক মৌল। এমন উদাহরণ যদি আমরা দেখি, কপার, আয়োডিন, তো ইত্যাদি হচ্ছে কিন্তু তোমার স্বল্প মাত্রিক মৌলের মধ্যে পড়ে। তো এখানে সঠিক উত্তর হবে Mn। এটা হচ্ছে অতিমাত্রিক মৌলের উদাহরণ নয়, এটা একটা স্বল্প মাত্রিক মৌল। নেক্সট হচ্ছে পঞ্চক কে প্রবর্তন করেন? পঞ্চক এটা কে প্রবর্তন করেছিলেন? প্রথমে আমরা একটু দেখব পঞ্চক বিষয়টা কি। পঞ্চক বিষয়টা জানতে হলে আমাদের আরো একটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে কি খালসা, খালসা পন্থা। এটার মধ্যেই উত্তর লুকিয়ে আছে। খালসা পন্থা কে শুরু করেছিলেন বা খালসা পন্থার জনক বা খালসা পন্থার প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সার হবে কে? গুরু গোবিন্দ সিং। তো গুরু গোবিন্দ সিং এই খালসা যে শিখ ধর্ম অবলম্বীরা, তাদের মধ্যে খালসা, যারা খালসা শিখ, তাদের জন্য কিন্তু পঞ্চক পাঁচটা তোমার হচ্ছে প্রতিদিন দৈনন্দিন জীবনে ব্যবহার্য বা দৈনন্দিন জীবনে পালনীয় পাঁচটা কিন্তু কয়ের কথা বলেছিলেন। সেগুলো কি জানো? সেগুলো হচ্ছে কেশ, কাড়া, কাঙ্গা এবং আরেকটি হচ্ছে কি কৃপান এবং কচ্ছ। এই পাঁচটিকে একত্রে কি বলা হয়? এই পাঁচটিকে একত্রে বলা হয় পঞ্চক। আরো একবার বলে দিচ্ছি, কেশ, কাড়া, কাঙ্গা, কচ্ছ এবং কৃপান, এগুলোকে একত্রে বলা হয় পঞ্চক। এবং এগুলোর যিনি প্রবর্তন করেছিলেন তিনি ছিলেন গুরু গোবিন্দ সিং। আচ্ছা, আরো একটা জিনিস বলো তো, গুরু গোবিন্দ সিং তিনি কততম শিখ গুরু ছিলেন? পরীক্ষায় প্রশ্ন থাকে গুরু গোবিন্দ সিং কততম শিখ গুরু ছিলেন। তো গুরু গোবিন্দ সিং ছিলেন 10ম শিখ গুরু। 10ম শিখ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। নেক্সট হচ্ছে দিনপনহা শহর নির্মাণ করেন নিম্নের কে? দিনপনহা শহর এটা একটা যে দিল্লি, বর্তমান যে দিল্লি আছে, দিল্লির নিকটবর্তী বা দিল্লির অন্দরে একটা শহর নির্মাণ করেছিলেন একজন ব্যক্তি, একজন মুঘল শাসক বা একজন তোমার হচ্ছে শাসক। কে সেই দিনপনা শহরটি নির্মাণ করেন? অ্যান্সার হবে কে? দ্রুত অ্যান্সার হবে এটার। সঠিক উত্তর হচ্ছে হুমায়ুন নির্মাণ করেছিলেন এই শহরটি। নেক্সট হচ্ছে একটি তরল অধাতু হলো কি? অধাতু, তরল অধাতুর কথা বলা হচ্ছে কার্বন। অবভিয়াসলি কার্বন একটা অধাতু। জল, নিশ্চয়ই জল কি অধাতু? অবশ্যই অধাতু, জল তো ধাতু নয়। পারদ, পারদ হচ্ছে একটা কি? পারদ তরল, কিন্তু পারদ হচ্ছে একটা ধাতু। এটা হচ্ছে ধাতু, এটা তরল ধাতুর মধ্যে পড়ে। সাধারণ উষ্ণতায় এটা তরল অবস্থায় থাকে। কিন্তু এখানে অধাতু হচ্ছে একটাই ব্রোমিন, এটা কিন্তু একটা তরল অধাতুর মধ্যে আসে। ব্রোমিন বলতো, ব্রোমিন তোমার হচ্ছে এর পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা কত? তো মনে রাখবি ব্রোমিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 35 এবং এটার সংকেত হচ্ছে বিআর। বিআর দিয়ে এটাকে প্রকাশ করা হয়। পরের দেখো, পরের প্রশ্নটি, নেসলার দ্রবণ অ্যামোনিয়ার সংস্পর্শে এসলে কি বর্ণ ধারণ করে? আবারও একটা কিন্তু তোমার কোথা থেকে প্রশ্ন, এটা হচ্ছে রসায়নে কেমিস্ট্রির একটা প্রশ্ন। নেসলার দ্রবণ অ্যামোনিয়ার সংস্পর্শে এসলে কি বর্ণ ধারণ করে? অ্যাকচুয়ালি নেসলার দ্রবণকে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে অ্যামোনিয়া শনাক্তকরণ। অ্যামোনিয়া শনাক্তকরণ প্রক্রিয়া। ওকে, কিসের মাধ্যমে অ্যামোনিয়া তাহলে শনাক্ত করা হয়? মনে রাখবে সেটা হচ্ছে নেসলার দ্রবণের মাধ্যমে। তো নেসলার দ্রবণ যখন অ্যামোনিয়ার সংস্পর্শে বা অ্যামোনিয়ার কাছাকাছি আসে তখন কিন্তু এটা তামাটে বর্ণ ধারণ করে। লাক্ষাদ্বীপ কোন রাজ্যের অন্তর্গত? লাক্ষাদ্বীপ কোন রাজ্যের হাইকোর্টের অন্তর্গত বা কোন হাইকোর্টের অন্তর্গত? লাক্ষাদ্বীপ আমরা জানি এটা হচ্ছে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল, ক্ষুদ্রতম ইউনিয়ন টেরিটরি সংক্ষেপে লিখলাম। তো এই লাক্ষাদ্বীপ কোন হাইকোর্টের অন্তর্গত? বর্তমানে ভারতে কতগুলি হাইকোর্ট আছে বলতো? বর্তমানে ভারতে হাইকোর্ট কতগুলি? হাইকোর্ট কতগুলি আছে? সেটা হবে 25টি কিন্তু বর্তমানে ভারতে হাইকোর্ট আছে। সেই 25টি হাইকোর্টের মধ্যে একটি হচ্ছে কিন্তু কেরালা হাইকোর্ট। বা এটা কোথায় অবস্থিত? কেরালা হাইকোর্ট এটা অবস্থিত কেরালার এর্নাকুলাম।
এর্নাকুলাম বা কোচিতে অবস্থিত। কোচির অন্তর্গত একটা শহর এর্নাকুলাম, সেখানে অবস্থিত কিন্তু এই কলকাতা কেরালা হাইকোর্ট। তো ভারতীয় সংবিধানের আরো একটা জিনিস মনে রাখো, ভারতীয় সংবিধানের 214 ধারা যেখানে বলা হচ্ছে রাজ্যে একটা হাইকোর্ট থাকবে, কিন্তু 216 ধারায় বলা হচ্ছে হাইকোর্টের গঠন সম্পর্কে। তারপরে আমরা চলে যাব একদমই কিন্তু 230 নং ধারায়, যেখানে বলা হচ্ছে কেন্দ্র শাসিত অঞ্চল। 230 নং ধারা এখানে কিন্তু অ্যাপ্লিকেবল, ঠিক আছে। 230 নং ধারায় বলা হচ্ছে কেন্দ্র শাসিত অঞ্চলগুলোকেও কিন্তু হাইকোর্টের এখতিয়ারভুক্ত করতে হবে। ওকে, তো 230 নং ধারা অনুসারেই কিন্তু এই তোমার লাক্ষাদ্বীপ সেটা কেরালা হাইকোর্টের অন্তর্গত। যেমন আমাদের কলকাতা হাইকোর্টের অন্তর্গতও কিন্তু যে হাইকোর্ট, যে অঞ্চলটি আছে, যে কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা কোনটি? সেটা হচ্ছে কোনটি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এটা আসে আমাদের কলকাতা হাইকোর্টের অন্তর্গতই কিন্তু। তেমনি মাদ্রাজ হাইকোর্টের অন্তর্গত আসে তোমার পন্ডিচেরি, তামিলনাড়ু আসে। তো ওকে, নেক্সট দেখো, সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেওয়া হয়? সরস্বতী সম্মান এটা কোন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রদান করা হয়? অ্যান্সার করো সকলে। সরস্বতী সম্মান, ব্যাস সম্মান, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন সম্মান প্রদান করা হয়। তো মনে রাখবে সরস্বতী সম্মানটা হচ্ছে ভারতের যে তোমার হচ্ছে সাহিত্য ক্ষেত্র, সেই ক্ষেত্রে দেওয়া সর্বোচ্চ কিন্তু সম্মান, এটা সবচেয়ে ভেরিয়াস অনার্স এটা। তো সবচেয়ে সর্বোচ্চ সম্মান হচ্ছে ভারতের সাহিত্যের ক্ষেত্রে এই সরস্বতী সম্মানকে বলা হয়, যেটা প্রদান করে কারা বলতো? প্রদান করে থাকে কে কে বিড়লা ফাউন্ডেশন। পরীক্ষায় প্রশ্ন আসে। কারা প্রদান করে? এটা কে কে বিড়লা ফাউন্ডেশন প্রদান করে সরস্বতী সম্মান। অ্যান্সার হবে এটা সাহিত্য ক্ষেত্রে প্রদান করা হয়। এবং প্রথম প্রদান কবে হয়েছিল? প্রথম প্রদান এটাও জেনে রাখবো, প্রথম প্রদান করা হয় এটাকে 1991 সালে। কবে প্রদান করা হয়? 1991 সালে প্রথম এই সরস্বতী সম্মানটা প্রদান করা হয়। ওকে, আর এটা মনে রাখবে ভারতের যে কোনো তোমার হচ্ছে ভাষায় রচনা, যে কোনো ভাষায় তোমার হচ্ছে সাহিত্য রচনার ক্ষেত্রে দেওয়া সর্বোচ্চ পুরস্কার নয়, সর্বোচ্চ সম্মান হবে। পুরস্কার হলে সেটা হতো জ্ঞানপীঠ। ওকে, নেক্সট দেখো, ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্কটি হলো, ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি? দ্রুত অ্যান্সার করো। ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক বলা হচ্ছে জিম করবেট, হেমিস, বন্দিপুর এবং সুন্দরবন। এগুলো কোন রাজ্যে একটু আমরা তার আগে জেনে রাখি। জিম করবেট এটা হচ্ছে ভারতের প্রাচীনতম, এটা অবস্থিত কোথায়? এটা অবস্থিত উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে অবস্থিত জিম করবেট। জিম করবেটটা হচ্ছে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক। এটা স্থাপন হয় কবে বলতো? 1936 সালে স্থাপিত হয়েছিল ভারতের প্রথম ন্যাশনাল পার্ক জিম করবেট ন্যাশনাল পার্ক। পরেরটা হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক, এটা অবস্থিত লাদাখে। হেমিস ন্যাশনাল পার্ক এটা মনে রাখবে ভারতের লার্জেস্ট ন্যাশনাল পার্ক। বন্দিপুর কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত, কর্ণাটকে অবস্থিত। দেন হচ্ছে সুন্দরবন, আমাদের সুন্দরবন পশ্চিমবঙ্গে, এটা বলতে হবে না, এটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। 1984 এটা স্থাপন হয় ন্যাশনাল পার্ক হিসাবে। ওকে, এটা সালটা মনে রাখবে কবে সুন্দরবন ন্যাশনাল পার্ক হিসাবে স্বীকৃতি পায়, সেটা হবে 1984 সালে। পরে হচ্ছে নিচের কোন রাজ্যটি মোট ভৌগোলিক এলাকার শতাংশ হিসাবে বনাঞ্চলের নিরিখে এগিয়ে? তো এখানে দেখো কয়েকটি রাজ্যের নাম দেওয়া আছে, সেই রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটি শতাংশের অনুসারে অর্থাৎ পার্সেন্টেজের নিরিখে সবচেয়ে বেশি বনাঞ্চলের দিক থেকে এগিয়ে। একটা জিনিস আমরা এখানে একটু দেখি। আমরা জানি ভারতের সবচেয়ে বেশি বনাঞ্চল আছে কোথায়? মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি, সব থেকে বেশি বন সেটা হচ্ছে পরিমাণের নিরিখে। কিসের নিরিখে? পরিমাণের নিরিখে সব থেকে বেশি বন আছে এই মধ্যপ্রদেশে, এটা আমরা জানি। কিন্তু শতাংশের নিরিখে সবচেয়ে বেশি বনাঞ্চল আছে কোথায়? শতাংশে
শতাংশে ভারতে সর্বাধিক বন কোথায় আছে? কোথায় আছে সেটা? সেটা হচ্ছে মিজোরামে। মিজোরাম রাজ্যে। মিজোরাম রাজ্যের বনাঞ্চলের পরিমাণ 84.53% কিন্তু। ওকে, তারপরে দ্বিতীয় অংশে যেটা বা দ্বিতীয় দিক থেকে এগিয়ে যেটা সেটা হবে অরুণাচল প্রদেশ। এখানে মিজোরাম অপশানে নেই, তাহলে অ্যান্সার করব আমরা এখানে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ 79.33% হারে কিন্তু দ্বিতীয় শতাংশর নিরিখে দ্বিতীয় সর্বোচ্চ বনাঞ্চল হচ্ছে এই অরুণাচল প্রদেশ রাজ্যে আছে। পরেরটা হচ্ছে নিচের কোন জোটটি সঠিক নয়? অ্যান্সার করো সকলে। PIL পাবলিক ইনডিউসড লিটিগেশন। আরেকটি হচ্ছে CNG কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিম, KYC নো ইওর কাস্টমার। তো এদের মধ্যে কোনটি মিলছে না? মনে রাখবে প্রথমটি কিন্তু এখানে মিলছে না, এটা হবে পাবলিক কি, এটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অর্থাৎ জনস্বার্থ মামলা, পিলের পুরো কথা। ওকে, এটা কিন্তু মিলছে না। নেক্সট আজকের হোমওয়ার্ক তোমাদের থাকবে যেটা, সেটা হচ্ছে প্রোটিনের গঠনগত একক কি? প্রোটিনের গঠনগত একক কি? সকলে কিন্তু আজকে এটা কমেন্টে অ্যান্সার করে যাবে যে প্রোটিন, আমাদের দেহে যে প্রোটিন থাকে তার গঠনগত এককটা কি। এবং ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কিন্তু সকলে কমেন্টে জানাবে ফটাফট। গতকালকের ক্লাসটা একটু গন্ডগোল হয়ে গেছিল, গতকালের ক্লাসটা আমার তো খেয়াল করা হয়নি যে ওটা ক্রপ হয়ে গেছিল স্ক্রিনটা, ঠিক আছে। তবুও আমি প্রতিটা প্রশ্ন পড়ে উত্তর করি, এই কারণে কিন্তু তোমাদের অতটা অসুবিধা হয়নি আমি আশা করব। অতটা অসুবিধা হয়, অসুবিধা যখন একটা চলতে চলতে যখন অসুবিধা হয় তো কি আর করা যাবে। পরের দিনের ক্লাস, আজকের ক্লাসটা আশা করবো খুবই ভালো হচ্ছে তোমাদের। পরেরটা হচ্ছে নিম্নের কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী? প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন স্বাধীন ভারতের কে? স্বাধীন ভারতে যে প্রথম ক্যাবিনেট ছিল, প্রথম জওহরলাল নেহেরু, তিনি ছিলেন প্রথম কি ভারতের প্রধানমন্ত্রী। তার যে ক্যাবিনেট, প্রধানমন্ত্রীর নেতৃত্বেই তো অন্যান্য নেতা মন্ত্রী বা অন্যান্য বিভিন্ন কিন্তু মন্ত্রীরা থাকেন। তো তাদের মধ্যে সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন, মাওলানা আবুল কালাম ছিলেন, জন মাথাই ছিলেন, বলদেব সিং ছিলেন, যাদের নামগুলো পরীক্ষায় আসে। যেমন বলদেব সিং তিনি ছিলেন ডিফেন্স অর্থাৎ তোমার প্রতিরক্ষা মন্ত্রী, জন মাথাই ছিলেন, তিনি ছিলেন প্রথম স্বাধীন ভারতের ওটা ছিল তিনি ফাইন্যান্স মিনিস্টারের দায়িত্বে তিনি ছিলেন, ফাইন্যান্স মিনিস্টার। এবং আরেকজন ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, ডেপুটি প্রাইম মিনিস্টার অর্থাৎ তিনি ছিলেন প্রথম কি, প্রথম উপপ্রধানমন্ত্রী এবং প্রথম কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, হোম অ্যাফেয়ার্সের দায়িত্বে তিনি ছিলেন। ওকে, আর প্রথম শিক্ষামন্ত্রী যিনি ছিলেন তিনি হবেন আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ হচ্ছে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। নেক্সট, পাঁচমারি কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? পাঁচমারি নিম্নের কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? দ্রুত অ্যান্সার করো সকলে। অ্যান্সারটা কি হবে? বিন্দু, মহাকাল, মহাদেব, সাতপুরা। বিন্দু পর্বতের আমরা যদি দেখি সর্বোচ্চ শৃঙ্গ, এটা কি হবে? গুড উইল পিক বা সাতবাহন শিখর। ওকে, গুডউইল পিক বা সাতবাহন শিখর, যেটা তোমার হচ্ছে বিন্দু পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এটা মনে রাখবে। একই বিষয় কিন্তু গুডউইল পিক বা সাতবাহন শিখর। নেক্সট হচ্ছে দেখো মহাকাল পর্বত। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আমরা যদি দেখি কি, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমর কণ্টক। তারপরে আছে মহাদেব পর্বত। মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা হবে পাঁচমারি, হচ্ছে মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। সাতপুরার হচ্ছে এটা ধূপগড়। ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আরো বিভিন্ন পর্বত আছে,
পশ্চিমঘাটের আনাইমুদি, পূর্বঘাটের জিন্দাগাদা, আরাবল্লীর কি গুরু শিখর, এগুলো পরীক্ষায় খুবই খুবই আসে কিন্তু। নীলগিরি পর্বতের দোদাবেতা, খুবই পরীক্ষায় আসে এই সব প্রশ্নগুলো, তো এগুলো কিন্তু তোমরা নোট করে রাখবে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি পার্লামেন্টকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দিয়েছে? সংবিধান সংশোধন করার ক্ষমতা কাদের আছে? সেটা হচ্ছে পার্লামেন্টের আছে। তো পার্লামেন্ট চাইলেই কিন্তু সংবিধান সংশোধন করতে পারে না, একটা তোমার ধারা ফলো করতে হয়, এবং এই পার্লামেন্ট কোন ধারায় সংবিধান সংশোধন করার ক্ষমতা এখনো পর্যন্ত বা সংবিধান সংশোধন করার ক্ষমতা দেওয়া হয়েছে? অ্যান্সার হবে সেটা 368 ধারা। আচ্ছা, ভারতের সংবিধানে এই যে সংবিধান সংশোধন করার পদ্ধতি, এটা বলতো কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? দক্ষিণ আফ্রিকা থেকে গ্রহণ করা হয়েছে। ওকে, নেক্সট, চৌহান বংশের শেষ শাসক কে ছিলেন? চৌহান বংশ, যেই চৌহান বংশরা শাসন করতো কোথায়? উত্তর ভারতে শাসন করতো চৌহান বংশরা, উত্তর পশ্চিম ভারতে। চৌহান বংশ বা এটাকে বলা হয়ে থাকে চহমান বংশ কিন্তু বলা হয়। তো চৌহান বা চহমান বংশের প্রতিষ্ঠাতা কে ছিল বলতে পারবে? প্রতিষ্ঠাতা, চৌহান বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? অ্যান্সার হবে এখানে বাসুদেব, তিনি ছিলেন চৌহান বংশের প্রতিষ্ঠাতা। তারপরে চৌহান বংশে বিভিন্ন শাসকেরা এসেছে বিভিন্ন সময়ে, এবং চৌহান বংশের পরবর্তী সর্বশেষ যিনি শাসক ছিলেন তার নাম হবে কি? তিনি হচ্ছেন তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। তৃতীয় পৃথ্বীরাজ চৌহান তার সঙ্গে দ্বিতীয় তরায়নের যুদ্ধে মোহাম্মদ ঘুরি তাকে পরাজিত করেন। কবে বলতো সেটা? সেটা ছিল 1192 খ্রিস্টাব্দে। তরায়নের দুটো যুদ্ধ হয়েছিল। তরায়নের প্রথম যুদ্ধ যেটা ছিল 1191 সালে মোহাম্মদ ঘুরি এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে, আরেকটি ছিল তরায়নের দ্বিতীয় যুদ্ধ, যেই যুদ্ধটিতে কিন্তু তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পাকাপাকি ভাবে মোহাম্মদ ঘুরি পরাজিত করেন এবং নিহত করে চৌহান বংশের অবসান ঘটান। ওকে, আশা করি ক্লিয়ার। নেক্সট দেখো, আমাদের নতুন ব্যাচ শুরু হয়ে গেছে TWS একাডেমিতে। যদি ভর্তি না হয়ে থাকো আজই চেক আউট করো সমস্ত বিষয়ভিত্তিক ক্লাস করতে। 5 মাসের এই ব্যাচটি এবং 12 মাস কিন্তু এখানে ভ্যালিডিটি আছে। আর যদি কোনো ব্যাচ সম্পর্কে, ব্যাচ রিলেটেড কোনো কিছু জানার থাকে তাহলে এই নাম্বারে কল করে কিন্তু তোমরা জানতে পারো। আর সমস্ত যে সিলেবাস ভিত্তিক ক্লাস হবে সেগুলো কিন্তু লাইভ ক্লাস হবে এবং অভিজ্ঞ টিচার দ্বারা সেখানে ক্লাস করানো হচ্ছে। আরো একটা ব্যাচ 25টা ব্যাচ, যেটা WAP KP SI মেনদের জন্য, যেই ব্যাচটা ডেসক্রিপটিভ ব্যাচ, এবং এই ব্যাচে কিন্তু তোমরা যুক্ত হলে সমস্ত বিষয় হিসাবে কিন্তু ক্লাস করতে পারবে। তো অবশ্যই যারা SI মেনের জন্য প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের 25টা ব্যাচে যুক্ত হয়ে যাও। পরেরটা হচ্ছে PSC ক্লার্কশিপ ব্যাচ, যেই ব্যাচটাতে কিন্তু যে তোমাদের ডেসক্রিপটিভ পরীক্ষা হয় বেঙ্গলি এবং ইংলিশটা ডেসক্রিপটিভ প্রকৃতির থাকে, সেই জন্য PSC ক্লার্কশিপের প্রয়াস ব্যাচ আমাদের লঞ্চ করা হয়েছে। তো প্রয়াস ব্যাচে যারা PSC ক্লার্কশিপের মেন বা পার্ট 2 জন্য পড়াশোনা করতে চাও তাহলে কিন্তু প্রয়াস ব্যাচে যুক্ত হয়ে যাও। সমস্ত বিষয়ভিত্তিক ক্লাস কিন্তু এখানে থাকবে, সোম থেকে শনি তোমাদের ক্লাস করানো হবে। তো লিমিটেড অফার আছে, অফারের মধ্যে তোমরা যুক্ত হও। পরবর্তী প্রশ্নে আসবো, নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? নারোরা একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা কোথায় অবস্থিত? ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে আমরা জানি। তো তার মধ্যে নারোরা যেটা, সেটা কোথায় অবস্থিত? নারোরা অবস্থিত উত্তরপ্রদেশে অবস্থিত নারোরা, তাই তো। কর্ণাটকে অবস্থিত আছে বিভিন্ন, গুজরাটে আছে আমরা জানি, গুজরাটে আছে কাকড়া পাড়, একটু লিখে দিই তাহলে, কাকড়া পাড় আছে গুজরাটে। কর্ণাটকে আছে কোইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে কর্ণাটকে। মহারাষ্ট্রে আছে বিখ্যাত তারাপুর প্রথম, এটা কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল। নেক্সট, কোন শিলালিপি থেকে আর্যদের সম্পর্কে জানা যায়? আর্যদের সম্পর্কে জানা যায় কোন শিলালিপি থেকে? বলো।
আর্যরা কারা ছিল? আর্যরা ছিল বেশিরভাগ তোমার ঐতিহাসিকগণ মনে করেন যে আর্যরা ছিল। আর্যদের কোথায় বাসস্থান ছিল এটা সম্পর্কে, আদি বাসস্থান ছিল এটা সম্পর্কে কিন্তু কনফিউশন আছে। তবুও বেশিরভাগ যে সমস্ত ঐতিহাসিকরা মনে করেন যে আর্যরা ছিল মধ্য এশিয়া বা ওই অঞ্চলের কিন্তু কোনো একটা অঞ্চলের বাসিন্দা। তো আর্যরা ভারতে আসেন। আর্যরা কিন্তু, আর্যদের সম্পর্কে জানা যায় কোথা থেকে? মনে রাখবে, বোগাজকই শিলালিপি থেকে। এই শিলালিপি থেকে কিন্তু আর্য যুগ বা বৈদিক যুগের কিন্তু দেব দেবীদের নামও জানা যায় এই শিলালিপি থেকে। নেক্সট, বল্লাল চরিত গ্রন্থের রচয়িতা হলেন কে? বল্লাল চরিত যে গ্রন্থ সেটা কে রচনা করেছিলেন? বল্লাল চরিত গ্রন্থ, বল্লাল চরিত গ্রন্থ থেকে আমরা কার সম্পর্কে জানতে পারি? সেটা হচ্ছে বল্লাল সেনের সম্পর্কে জানতে পারি। কিন্তু এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন কে? সঠিক উত্তর হবে আনন্দ ভট্ট, তিনি হচ্ছেন এটার রচয়িতা। আচ্ছা, বল্লাল সেনও কিন্তু দুটো গ্রন্থ লিখেছিল, মনে রাখবে বল্লাল সেনের দুটো গ্রন্থ ছিল, পরীক্ষায় থাকে, দান সাগর, দান সাগর ও অদ্ভুত সাগর। ওকে, আর বল্লাল চরিতের লেখক হচ্ছে আনন্দ ভট্ট। নেক্সট, ভারতের বৃহত্তম সায়েন্স সিটি কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম সায়েন্স সিটি, বিজ্ঞান নগরী কোথায় অবস্থিত? দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, মুম্বাই? বলো সকলে, ভারতের বৃহত্তম সায়েন্স সিটিটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে এটা অবস্থিত হচ্ছে তোমার কলকাতাতে। কলকাতা সায়েন্স সিটি তোমরা জানো সেটা কিন্তু ভারতের বৃহত্তম সায়েন্স সিটি। অনেকে বলবে স্যার বেঙ্গালুরু, তো না, বেঙ্গালুরু হচ্ছে সায়েন্স সিটি অর্থাৎ বিজ্ঞান নগরী নামে পরিচিত, কিন্তু এই সায়েন্স সিটিটা আলাদা সায়েন্স সিটি। এটা একটা কি? এটা একটা কেন্দ্র, এটা একটা তোমার বলা যেতে পারে বিশেষ একটা স্থান, যে সায়েন্স সিটি। তো এই স্থান কলকাতাতে অবস্থিত। 1997 এটা স্থাপিত হয়েছিল। এলাহাবাদ সন্ধি স্বাক্ষর হয় কত সালে? এলাহাবাদ সন্ধিটি কবে স্বাক্ষরিত হয়েছিল? এলাহাবাদ সন্ধি, এলাহাবাদ সন্ধিটি কার কার মধ্যে স্বাক্ষরিত হয় বলতো? এলাহাবাদ সন্ধিটি ইংরেজ ও অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার মধ্যে এটা স্বাক্ষরিত হয়। এটা আমরা জানি, সুজাউদ্দৌলা তিনি ছিলেন অযোধ্যার নবাব তৎকালীন সময়ে, এবং 1765 সালে এটা স্বাক্ষরিত হয়। কার কার মধ্যে? ইংরেজদের পক্ষ থেকে ছিল ক্লাইভ, লর্ড ক্লাইভ ছিল, এবং ও কার মধ্যে এটা হয়েছিল? তোমার সুজাউদ্দৌলা, তিনি ছিলেন অযোধ্যার নবাব, তাদের মধ্যে এটা স্বাক্ষরিত হয়। ঠিক আছে, এই সন্ধিটি কেন স্বাক্ষরিত হয়? এর আগে কিন্তু 1764 সালে একটা যুদ্ধ হয়েছিল, যেটাকে আমরা বলে থাকি কি, এর আগে একটা যুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধ কিন্তু তোমার পরাজিত হয় মীর কাসিম, তারপরে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের মিত্র শক্তি, সেটা কিন্তু তোমার ইংরেজদের কাছে পরাজিত হয়। তারপরে কিন্তু এই তোমার হচ্ছে সন্ধিটি স্বাক্ষর হয়। পরে হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ 17 মৌলের নাম হলো কি? গ্রুপ 17 মৌলগুলোকে কি বলা হয়? চ্যালকোজেন মৌল, হ্যালোজেন মৌল, ক্ষার ধাতু, নোবেল গ্যাস, কি বলা হয় এগুলোকে? তো দেখো, হ্যালোজেন মৌল কাদের বলা হয়? হ্যালোজেন মৌলগুলোর যদি আমরা উদাহরণ দেখি, ফ্লুরিন, ক্লোরিন, তারপরে আসে ব্রোমিন, আয়োডিন, তো ইত্যাদি হচ্ছে হ্যালোজেন মৌলের গ্রুপের মধ্যে পড়ে। তো হ্যালোজেন মৌলগুলো হচ্ছে 17 নম্বর শ্রেণীর মধ্যে আসে। চ্যালকোজেন মৌল কাদের বলা হয়? চ্যালকোজেন মৌলের মধ্যে পড়ে অক্সিজেন, সালফার ইত্যাদি হচ্ছে চ্যালকোজেন মৌল। চ্যালকোজেন মৌলগুলোকে পাওয়া যায় 16 শ্রেণী, 16র মধ্যে পাওয়া যায়। নোবেল গ্যাস এটা সকলেই জানে, এটা 18 নং শ্রেণী, 18 নম্বর শ্রেণীর মধ্যে। নোবেল গ্যাসের উদাহরণ কি? হিলিয়াম, তারপরে নিয়ন, তারপরে আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন ইত্যাদি হচ্ছে তোমার নোবেল গ্যাস। ক্ষার ধাতুগুলো, ক্ষার ধাতুগুলো কোথায় আছে বলো সকলে? ক্ষার ধাতু থাকে 3 থেকে 12 নং শ্রেণী, 3 থেকে 12 নম্বর শ্রেণীর মধ্যে আছে ক্ষার ধাতু। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম প্রভৃতি ক্ষার ধাতুর কিন্তু কিছু উদাহরণ। নেক্সট, প্রথম ভারতীয় যিনি আইসিএস নির্বাচিত হন, প্রথম ভারতীয় হিসাবে আইসিএস কে নির্বাচিত হয়েছিলেন? সঠিক উত্তর হবে কে? এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, কোন সরীসৃপের 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আছে? 4 প্রকোষ্ঠযুক্ত
হৃৎপিণ্ড আছে কোন সরীসৃপে? সরীসৃপদের সাধারণত 3 প্রকোষ্ঠযুক্ত কিন্তু সরীসৃপদের তোমার যে হৃৎপিণ্ড সেটা হয়ে থাকে, কিন্তু সরীসৃপ উভচরদের 3 প্রকোষ্ঠ হয়, কিন্তু একজন এক্সেপশনাল, সেটা হচ্ছে কুমির। কুমিরের কিন্তু 4 প্রকোষ্ঠ থাকে। পরেরটা হচ্ছে নিম্নলিখিত কোনগুলি খারিফ শস্য নয়? খারিফ শস্যের মধ্যে পড়ে না কোনগুলি? খারিফ শস্য কখন বপন করা হয়? জুন জুলাই মাসে বপন করা হয় এবং শীতের আগে নভেম্বর ডিসেম্বর মাসে এগুলোকে তোলা হয়, সেগুলোকে বলা হয় খারিফ শস্য। খারিফ, রবি এবং জাইদ শস্য 3 ধরনের শস্য প্রধানত ভারতের চাষাবাদের মধ্যে লক্ষ্য করা যায়, বিশেষ করে খারিফ এবং রবি শস্য। খারিফ শস্য তাহলে কি? জুন জুলাই মাসে বপন করা হয় এগুলোকে, এটাই মনে রাখলে হবে। তো এখানে দেখো খারিফ শস্যের উদাহরণ বলা হচ্ছে 9 কোনটি? সেটা হচ্ছে গম এবং মসুর ডাল। গম, মসুর ডাল এগুলো হচ্ছে রবি শস্য, রবি শস্য। নেক্সট হচ্ছে দিল্লির শেষ মহিলা শাসক কে ছিলেন? দিল্লির শেষ মহিলা শাসক কে ছিলেন? চাঁদ বিবি, নূরজাহান, রাজিয়া সুলতানা, মুমতাজ মহল। দেখো এটা একটা কিন্তু তোমাকে প্রশ্নটা ধরা যেতে পারে, তোমার জেনারেল ইন্টেলিজেন্স কতটা সেটা দেওয়ার জন্য বা সেটা ধরার জন্য প্রশ্নটি দেওয়া হয়েছে। কেমন দেখো, আমরা একটা জিনিস জানি যে দিল্লির প্রথম এবং শেষ একমাত্র মহিলা শাসক কে ছিলেন? তিনি হচ্ছে রাজিয়া সুলতানা, অর্থাৎ অ্যান্সার সেটাই হবে রাজিয়া সুলতানা। তিনি ছিলেন দিল্লির প্রথম এবং শেষ, 1236 থেকে 1240 সাল পর্যন্ত তিনি ছিলেন দিল্লির শাসক। ওকে, পরেরটা হচ্ছে রাজ্যপাল তার কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকবে? রাজ্যপাল তার কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকেন? রাষ্ট্রপতি, হাইকোর্ট, মুখ্যমন্ত্রী বা নান, কারো কাছে নন। সঠিক উত্তর হবে কার কাছে? রাজ্যপাল দায়বদ্ধ থাকবেন তার কাজের জন্য রাষ্ট্রপতির কাছে। পরেরটা হচ্ছে ড্যাশ প্যাডেল ডানা বলা হয়? ড্যাশকে প্যাডেল ডানা বলা হয়। কোনটিকে প্যাডেল বা প্যালাডে ডানা বলা হয়? প্যাডেল নয়, সরি, প্যালাডে, প্যালেট ডানা বলা হয়, প্যালেট বা প্যালাডে ডানা। অ্যান্সার হবে কি? সঠিক উত্তর হচ্ছে রাইবোজোমকে বলা হয়, কারণ রাইবোজোম আবিষ্কার করেছিলেন এমিল প্যালেড, ইনি আবিষ্কার করেন। ওকে, এই কারণে এটাকে প্যালেডে দানা বলা হয়। নেক্সট, অটল টানেল কোন রাজ্যে অবস্থিত? অটল টানেল বা এটার একটা অপর নাম আছে রোহতাং টানেল। অটল টানেল বা রোহতাং টানেল 2020 সালে নির্মাণ করা হয় বা 2020 সালে এটাকে উদ্বোধন করা হয়। এবং এই তোমার হচ্ছে অটল টানেলটি কোথায় অবস্থিত? এটা অবস্থিত হিমাচল প্রদেশ। ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? মোস্ট ইজিয়েস্ট প্রশ্ন। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কবে হয়? প্রতিষ্ঠা হয় ভারতীয় জাতীয় কংগ্রেস কবে? সেটা হচ্ছে 1885 সালে, তাই তো। এবং এটার প্রতিষ্ঠাতা হচ্ছে A.O. হিউম বা অ্যালান অক্টোভিয়ান হিউম হচ্ছে এটার প্রতিষ্ঠাতা। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? দ্রুত অ্যান্সার করো। 1947 সালের আগস্ট মাসে কিন্তু গণপরিষদ গঠন করা হয়েছিল, গণপরিষদের খসড়া কমিটি গঠন করা হয়, ড্রাফটিং কমিটি, যেই ড্রাফটিং কমিটিতে 7 জন সদস্য ছিল। পরীক্ষায় প্রশ্ন থাকে কতজন সদস্য ছিল? তো 7 জন সদস্যের মধ্যে যিনি প্রধান ছিলেন তিনি হচ্ছেন ডক্টর B.R. আম্বেদকর। ওকে, তো আজকের ক্লাসটি আশা করব খুবই ভালো লেগেছে তোমাদের। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে সকলে জানাবে। আর এরকম ক্লাস প্রতিদিন পেতে আমাদের সঙ্গে যুক্ত হতে, TWS একাডেমিতে যুক্ত হতে ভুলবে না। সেখানে কিন্তু তোমাদের সমস্ত ক্লাসের লিংক প্রদান করা হয়, TWS যে আমাদের টেলিগ্রাম গ্রুপ সেখানে। তাছাড়া আমাদের যদি তুমি পেইড ব্যাচে ক্লাস করতে চাও তাহলে TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং যে সমস্ত ব্যাচগুলি আছে সেই সমস্ত ব্যাচে তুমি ভর্তি হয়ে সেখান থেকে তোমার নিজের পরীক্ষার প্রস্তুতিকে আরো কিন্তু বাড়াতে পারো। ওকে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। এখানেই আজকে ক্লাসটি শেষ করছি। টাটা।